আসসালামু আলাইকুম দর্শক। আজ আমরা পরিচয় হব মমিন ভাই। উনি হচ্ছে আবৃত্তি শিল্পী এবং গণমাধ্যম কর্মী। তো আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তো আমি খুব বেশি কথা না বলে ভাইয়ের কাছ থেকে আগে জেনে নেই, ভাইয়ের পরিচয়টা জেনে নেই এবং আপনাদের সবার কাছে পরিচয় করিয়ে দিই। মমিন ভাই, আপনাকে পেয়ে বিশেষ করে আমি খুবই আনন্দিত। আপনি আপনার অনেক জনপ্রিয় আবৃত্তি করেছেন। তো সেই হিসেবে আমরা আজ আপনার আবৃত্তি শুনবো এবং আবৃত্তি শোনার আগে আপনার পরিচয়টা আমরা একটু, যদিও আমরা জানি, কিন্তু দর্শকের কাছে যদি একটু বলে দেন। তো সোহাগ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একজন ক্ষুদ্র আবৃত্তি শিল্পী, আমাকে আপনার এই অনুষ্ঠান আনার জন্য। তো আমি আমার পরিচয়টা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি। আমি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি। পাশাপাশি আবৃত্তি করার চেষ্টা করি। ভাই যতটা বললো ততটা না, চেষ্টা করব আমার দু একটা আবৃত্তি আপনাদেরকে শোনানোর জন্য। তো প্রথমে কি আমরা আবৃত্তি দিয়ে শুরু করতে পারি, যেহেতু আপনি অনেক ভালো ভালো আবৃত্তি করেছেন। আহ, সে এই কারণে লোভ সামলাতে পারছি না, দর্শককে আগে একটা আবৃত্তি শুনে তারপরে আমরা পরবর্তী কথাবার্তায় যাই। অবশ্যই 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 শোনাবো ভাইয়া। তো আসলে আবৃত্তিটা আসলে বেশ অনেকগুলো বিষয় নিয়ে করেছি। তো আচ্ছা একটা ছোট্ট একটা কবিতা, সেটা আমাদের আঞ্চলিক আচ্ছা আচ্ছা। আঞ্চলিক একটা কবিতা, সেটা আমি আবৃত্তি করব। তো শুরু করছি। আমার কবিতার নাম হচ্ছে সোনার কন্যারে। আচ্ছা আচ্ছা আহ, তো লিখেছেন রাকিবুল হাসান। আচ্ছা। রাকিবুল হাসানের লেখা সোনার কন্যারে। সোনার কন্যারে, এখন তুই কেমন আছোস? আমায় ছাইরা তুই কেমনে আছোস? আন্ধার চোখে কেন চাইছিলি? এক গ্লাসে কেন খাইছিলি আপন ভাইব্বা? কেন অমন করে তুই আমারে 20 বছরে প্রেম শিখাইলি? কেন আমার শস্যের ক্ষেত তুই বিয়ান করে দিলি? এই বুকে আর শস্য আবাদ কিচ্ছু হয় না। আমার সজনা ডালে আর টুনটুনি বসে না। চোখে জল এখন ঘোলা চর শূন্য ঘর। বুকের মাঝে চোত মাস আর আগুন বাতাস। শুল্ক কক্ষে এখন ঘোর অমাবস্যা। সোনার কন্যারে, এখন তুই কেমন আছোস? কাশবনেতে নাও ভাঙছি, ফুল তুলছি, হোঁচট খাইছি চেনা পথে বারবার। চোখের জলে রাত জায়গা চিঠি লিখছি। ভুল করে সেই চিঠি আর ডাকে দেয় নেই। ইচ্ছে করে চক্ষু দুটারে অন্ধ করি, স্তব্ধ করে দেই বুকের ব্যাবাক বাতাস। সোনার কন্যারে, এখন তুই কেমন আছোস? আমায় ছাইরা তুই কেমনে আছোস? কেমনে আছোস? ছোট্ট একটা অসাধারণ অসাধারণ, খুবই ভালো হয়েছে। তো ভাই, মানে আমি যতদূর জানি আপনি একজন গণমাধ্যম কর্মী। তো গণমাধ্যম কর্মী হওয়া সত্ত্বেও এর পাশাপাশি আপনি এই আবৃত্তিটাকে কেন লালন পালন করছেন, বা এটার প্রতি এত আসক্ত কেন? আসক্ত, আসলে এটা শখ। যারাই আবৃত্তি করে এরা আসলে মানে কোনো কিছুর বিনিময় আশা করে না। আচ্ছা এটা আসলে নিজের মানে একটা আনন্দের খোরাক। হ্যাঁ, তার নিজস্বতা। এক একজন হয়তো এক একজন, আমি শিখছি এখনো। আচ্ছা আমার চাইতে আরো বড় বড় আবৃত্তি শিল্পী যারাই আছে, যাদেরকে দেখেছি, এরা আসলে কোনো কিছু বিনিময় করে না, কোনো কিছু পাওয়ার আশা করে না। আর আরেকটা বিষয় হচ্ছে সোহাগ ভাই, যে আবৃত্তিটা হচ্ছে একটা খুবই শক্তিশালী মাধ্যম। আচ্ছা আচ্ছা। যার অবশ্যই কারণে হয়তো আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় কবি নজরুল, উনি কিন্তু এই কবিতা লেখার কারণে কিন্তু তাকে জেল খাটতে হয়েছে। অবশ্যই। তো এটা প্রতিবাদের একটা ভাষা। মাধ্যম, ভাষা হচ্ছে আবৃত্তি। আবার যদি বলেন যে যারা নাট্যকর্মী আছে, অনেকে আছে যে মিডিয়া টেলিভিশনে কাজ করছে উপস্থাপক হিসাবে, একজনের সঙ্গে কথা বলা, শুদ্ধ উচ্চারণ করা, এগুলো কিন্তু একমাত্র আবৃত্তির মাধ্যমেই সম্ভব। সম্ভব। আচ্ছা আচ্ছা।
এই আবৃত্তি এবং কবিতা এগুলো নিয়ে কি কি কাজ করেছে? এগুলো আসলে চর্চা। আমি আসলে ওইভাবে এখন আহ, ওইভাবে আসলে চর্চা করতে পারি না। কেউ আসলে একা একা শেখাও সম্ভব হয় না। এই কারণে আমাদের অনেক গুলো সংগঠন আছে, আবৃত্তি সংগঠন আছে। তো আমি না বললেই নয়, সেটা হচ্ছে বাংলা আমার নামে একটা আবৃত্তি সংগঠন। আচ্ছা সেটাতে আমি বেশ কয়েক বছর যাবৎ কাজ করেছি। এখন আসলে কর্মব্যস্ততা আছে, এই কারণে সংগঠনে ওইভাবে সময় দিতে পারি না। আচ্ছা আচ্ছা। কিন্তু সংগঠনটা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। তো চিন্তা ভাবনা আছে সামনে যে কোনো সংগঠনের সাথে কাজ করা। আসলে সংগঠনের সঙ্গে না থাকলে আবৃত্তিটাকে ধরে রাখাটা একটু কঠিন। ভবিষ্যৎ প্ল্যান বা আপনি কি এটার মাধ্যমে জনগণের কোনো কল্যাণ হবে বা জনগণের জন্য কি আমার কিছু আসলে হচ্ছে যে করতে চাচ্ছেন? আবৃত্তিটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। উচ্চারণে অনেকগুলো কাজ করতে হয়। আর একটা কবিতা নির্মাণ করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। এই যে আপনার সঙ্গে দেখেন এই মাত্র একটা কবিতা আবৃত্তি করেছি। তো যখন আমি একটা কবিতার মধ্যে ঢুকে যাই, দেখেন দেখেন আমার লোম, সবগুলো হ্যাঁ, লোম কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখতে এই পাচ্ছি। দেখেন, এই যে সবগুলো লোম কিন্তু দাঁড়িয়ে গেছে। অবশ্যই। তো এটার মধ্যে অনেক আবেগ, অনুভূতি এগুলো আসলে কাজ করে। হয়তো এক সময় গ্রামের বাড়িতে যাব, আমার নিজের জায়গায়। তখন আমার আমি এই যারা ছোট যারা আছে, স্কুলগুলো আছে বা এই জায়গাগুলোতে চেষ্টা করব যে আহ, এই আবৃত্তিটাকে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে তুলে আনার জন্য। ছোট বাচ্চা যারা, তারা যেন ছোটবেলা থেকে আবৃত্তির প্রতি একটা ঝোঁক আসে, এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। আর এটা আসলে করব টাকার না, এমনি আমার শখ। এটা আচ্ছা। বিনামূল্যে করবো, কিন্তু এটা স্কুলগুলোতে সপ্তাহে একদিন গেলাম বা গিয়ে তাদেরকে এই আবৃত্তি সম্বন্ধে বুঝালাম, বা তাদেরকে তারা যেন কিভাবে ভালোভাবে আবৃত্তি করে জাতীয় পর্যায়ে আসা যায়, সেগুলো তাদেরকে ডিল আপ করবো, এরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ভালো চিন্তা ভাবনা। তো আমি যতদূর জানি আপনি বেশ কিছু স্টেজ পারফরমেন্স করেছেন। তো ওইখান থেকে যদি বিশেষ কোনো স্মৃতি, অনেক স্মৃতি তো আছে তাই না, সেখান থেকে যদি একটা আহ, আবৃত্তির একটা অংশ বলতেন আসলে বা কোনো স্মৃতি, কোনো স্মৃতি সংগঠনে, আমাদের ওই যে সাথে আমি আপনাকে বললাম আমি একটা শেয়ার করতেন। সংগঠনে ছিলাম। সংগঠনে আমাদের দেখা যেত যে বছরে আমরা 3-4টা প্রোগ্রাম শিল্পকলা একাডেমিতে করতাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে করতাম। তারপরে আর একটা সংগঠনের সাথে আসলে অনেকেই যুক্ত, যেহেতু সেহেতু অনেক স্মৃতি আসলে জড়িয়ে আছে। অনেকেই মিস করি, যেহেতু সংগঠনের সাথে আগের মতো নাই, ওইভাবে যাওয়া হয় না। তো আমি আর একটা আবৃত্তি করি। জি। এটা আমার আসলে একজন প্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফার লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতার নাম হচ্ছে তুমি আজ আসবে বলে। তুমি আজ আসবে বলে বহুক্ষণ আমি অবাক হয়েছি, ঘরের চৌদিকের দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করেছি। আমি আমার ঘরটাকে নিজেই আপন করে সাজিয়েছি সেই সারা রাত ধরে। এটা কদম ফুলের মাস, আমি ভুলিনি, তাই তোমার প্রত্যাশায় ছিঁড়েছি এক গোছা কদম ফুল। সুগন্ধি সাবান নিয়ে ছুটে গেছি পুকুর পাড়ে, আমি আমার একমাত্র সাদা শার্টটাকে ধোবার জন্য। বিশ্বাস করো, শার্টের কলারে ভীষণ ময়লা ছিল, তবুও আমি ভালো করে ধুইনি ছিঁড়ে যাবার ভয়ে। পরিচ্ছন্নতার ভয়ের চেয়ে তোমার প্রতি ভয়টা বেশি বলেই হয়তো। ধুলো পড়া আয়নার কাছে গিয়েছি বারবার, হেয়ার স্টাইল ঠিক করতে করতে নিজের প্রতি ঘেন্না জমিয়েছি। তবুও তবুও আমি কত রাতগুলো কম খেয়ে পয়সা জমাচ্ছি, শুধুই প্রত্যাশায় তুমি আজ আসবে বলে। নিজের জীবনের চেয়ে ভালোবাসার মূল্য নাকি অনেক বেশি, অথচ অথচ জীবনের জন্য ভালোবাসা নারীর সৌন্দর্যের চেয়ে পুরুষের পৌরুষ অনেক ঊর্ধ্বে। অথচ
অথচ আমি আজ ভীষণ অসহায়। তবু বিশ্বাস করো হে নারী, বেঁচে থাকার ইচ্ছে এখন আগের চেয়ে ঢের বেশি। তোমার চিঠিতে তুমি উল্লেখ করেছো শনিবারে তুমি আসছো, তাই সমস্ত শনিকে কাটিয়ে সেই শনির অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনে আজকের এই দিনে আমি স্বর্গে যেতেও রাজি নই। আজ আমি স্বর্গকে উৎসর্গ করলাম। আজ আমি আজ আমি হৃৎপিণ্ডে লাঙল চালানো বন্ধ করলাম। আজ আমি মুখ দিয়ে চিমনির মতো বিষাক্ত ধোঁয়া বের করা বন্ধ করলাম। যদি কোনোদিন মনে হয় আমার হৃৎপিণ্ডে দূষিত রক্ত আছে, যদি কোনোদিন মনে হয় আমার ফুসফুসে বিষাক্ত ধোঁয়া আছে, তবে তবে সেদিন আমার বিশ্বাসে তোমার বিষ দাগ বসিয়ে দিও। আমি সব আসনে থেকে নির্দ্বিধায় সে বিষ গ্রহণ করব, গ্রহণ করব, গ্রহণ করব। বাহ, অসাধারণ, অসাধারণ। তো শিমুল মুস্তফাকে তো আমরা সবাই চিনি, এক নামে সবাই ওনাকে চিনি, অনেক বড় শিল্পী উনি। ওনার সাথে কাজের অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। ওনার সাথে ওই যখন সংগঠন করতাম করতাম তখন উনি আমাদের প্রোগ্রামে এসে কবিতা আবৃত্তি করেছে। আচ্ছা আচ্ছা। আর উনি হচ্ছে তার, যদি বলি ওনার সম্বন্ধে, ওনার রক্তের সাথে আসলে মিশে গেছে আবৃত্তি। মানে তার মুখে শোনা একটা কথা যে যেদিন ওনার আম্মা মারা যায় সেদিনও, মানে তার আম্মার জানাজা কাজ সম্পন্ন করে তারপরে বিকেলে আসছে সে কবিতার টানে টিএসসিতে আড্ডা দিত, তখন টিএসসি আড্ডায় আসছে আবৃত্তির জন্য। আর তো দীর্ঘ তার পথ চলা প্রায় 40-45 বছর যাবত আছে। আচ্ছা আচ্ছা। তার বিস্তার, তার তার ভান্ডার অনেক বড়। উনি তো অনেক বড় ভোকাল শিল্পীও এখন। হ্যাঁ, আসলে বেশ কিছু চেষ্টা বড় বড় করলে, আমরা তো বেসরকারি। অল্প দিন আর আমাদের ওইভাবে আসলে চর্চা হয় না, তারপরে চেষ্টা করলে সম্ভব, সবই সম্ভব। আচ্ছা। না, আপনার এইখানে এই যে বড় বড় শিল্পী যারা আছে তাদের মধ্যে মানে অনুকরণীয় বা অনুসরণীয় ব্যক্তি কারা আছে? শিমুল মোস্তফাকে আমি আসলে, আমি তার অনেক কবিতা শুনতাম, এখনো শুনি, আচ্ছা ভালো লাগে, তার ভোকালও ভালো লাগে। যদি বলেন পছন্দের একজন বলেন তাহলে শিমুল মোস্তফাকে আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা। কার সাথে তাকে বেশি follow কাজ করি। করেছেন আপনি? না, কাজ কাজ আসলে তো আমার সংগঠনের যখন কোনো অনুষ্ঠান আমাদের হয়েছে তখন তো বাংলাদেশের সব বড় বড় আবৃত্তি শিল্পী সবাইকে আচ্ছা, আমরা আমন্ত্রণ জানাতাম। আচ্ছা পাশাপাশি চট্টগ্রাম থেকে আসতো, আবার ইন্ডিয়া থেকেও আসছে আবৃত্তি শিল্পী, জি জি। তাদের সঙ্গে কাজ করেছি একসঙ্গে। আপনার বেশ কিছু কাজের বেশ কিছু অংশ আমি নিউজেও দেখেছি। এক সময় হয়তো, এখনো আচ্ছা, অনেকদিন যাবত আসলে ওইভাবে হয়ে উঠছে না, তবে সামনে ইনশাল্লাহ করবো। তো মমিন ভাই, আপনার আবৃত্তি শুনে তো আমরা মুগ্ধ, এবং অনেক ভালো আবৃত্তি করেন আপনি। তো আমরা যতদূর জানি আপনার খুব ভালো গানও গান। আসলে গান তো সবাই গুনগুন করে গায়, তা আমিও চেষ্টা করি। তো ওইরকম আসলে গান আবৃত্তি নিয়ে আছি, কিন্তু ওইভাবে গান গাওয়া হয় না। তারপরে একটা কিন্তু গান, আজকে আমরা শুনতে চাই, একটা গান, আমরা যতদূর হ্যাঁ, জানি আপনি খুব ভালো গান গেয়ে থাকেন। একটা গান তো শোনাবো আর সেই কি। হিসেবে আজকে যাই একটি হোক, গান হতেই হ্যাঁ, পারে। খালি গলায় একটা গান শোনাবো আর কি, এটা নজরুলের লেখা। তো আসলে এই গানটা যদিও নজরুলের লেখা, তো আসলে নজরুলের, রবীন্দ্র, এদের একটা ধাঁচের, প্রত্যেকটা গানে একটা ধাঁচের থাকে। জি। তো নজরুলের সব কথাগুলোকে ঠিক রেখে এটা একটু ফোক ভাবে গাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা। তো জানেন এটা কতটুকু ঠিক হয়েছে কিনা, তারপরে আমার হ্যাঁ, ভালো লাগে ঠিক তার আছে। কথাগুলো আমি একটু শোনাবো আর কি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। তোরে সৃষ্টি করে তোর কাছে যে, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, আহার দেবেন যিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি।
জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে। ওরে তার কাছে তুই হাত পেতে দেয়, ওরে তার কাছে তুই হাত পেতে দেয়, কি দান দেন তিনি, আহার দেবেন যিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল, না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল। তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তা বল। না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তা বল। যার করুণায় এত পেলি, তারই কেবল ভুলে গেলি। যার করুণায় এত পেলি, তারই কেবল ভুলে গেলি। তোর ভাবনার ভার দিয়ে তাকে, তোর ভাবনার ভার দিয়ে তাকে ডাকরে নিশিদিনী, আহার দেবেন যিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। তোরে সৃষ্টি করে তোর কাছে যে, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, আহার দেবেন যিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। অসাধারণ, অসাধারণ। আপনি অনেক ভালো গান গেয়ে থাকেন। বিশেষ করে আবৃত্তি, এটা আমরা খুব একটা ব্যবহার দেখি না, নাটকেও দেখি না, সিনেমা কোনো কিছুতে খুব একটা এটার ব্যবহার দেখি আসলে না। বিষয়টা হচ্ছে আহ, ব্যবহারটা দেখেন না বললে ভুল হবে। কারণ একজন আবৃত্তি শিল্পী, সে একজন কি বলে কণ্ঠশিল্পী হতে পারে, সে একজন অভিনয় শিল্পী হতে পারে। কারণ না, যেমন এই যে আবৃত্তি আবৃত্তি, আবৃত্তি আসলে আমাদের জয়ন্তদা ছিল, জয়ন্ত চট্টোপাধ্যায়, সে কিন্তু একজন আবৃত্তির লোক। হুম, সে কিন্তু এখন সে পুরোদমে নাটক, তো সে অনেক আগের থেকেই তার নাটক সিনেমা এগুলোতে কাজ করে। হুমায়ুন আহমেদ বেঁচে ছিলেন, তার তো অনেক নাটক সিনেমাতে কাজ করেছেন। তারপরে আবৃত্তিতে কিন্তু এখনো সে আছে। না তো আছে, ঠিক আছে। আমি যেটা বলতে হ্যাঁ, চাচ্ছি যে আবৃত্তি নিয়ে আর তেমন কোনো অনুষ্ঠান আসলে দেখা যায় এটা না, আবৃত্তি নিয়ে বা আসলে এই আবৃত্তিটাকে যে আপনি নাটকে ব্যবহার করবে বা সিনেমাতে ব্যবহার করবে ওইভাবে তেমন এগুলো একটা আসলে ব্যবহার দেখা যায় একটু না। কম আছে। তো এখন হচ্ছে, বিশেষ করে অনেক বছর নতুন করে ছিল না, বিটিভিতে একটা প্রোগ্রাম ছিল। তো সরকার পরিবর্তন হওয়ার পরে এটা আবার শুরু হয়েছে। তো ওখান থেকে অনেক আবৃত্তি শিল্পী বের হয়ে আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে ওই আছে। আগের যে আর প্রোগ্রাম, এমনি আগের টেলিভিশন ফরম্যাট। গুলোতে আসলে আবৃত্তি আসলে আছে একটু কম কম। তো একটু কমই আছে। মানে আবৃত্তি সেই ওই আগের যে পুরনো ফরম্যাট, যে হুম, মাইক্রোফোনের সামনে আসবে, আবৃত্তি করবে, চলে যাবে। হুম। এই যে একটা পুরনো একটা ফরম্যাট, ওই ফরম্যাট, এটা নিয়ে আপডেট বা নতুনত্ব কোনো কিছু আমরা ওইভাবে দেখছি এগুলো না। আসলে যে আবৃত্তি নিয়ে নতুন সংস্কৃতি মন্ত্রণালয় ধরনের তাদের কোনো বা প্রোগ্রাম বা তৈরি যারা করা যায় যারা কিনা। নীতি নির্ধারক আছে, আসলে তারা এই বিষয়গুলো
তাদের উপরে আসলে আমার মনে হয় ছেড়ে দিলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা হয়তো দেখবে বিষয়গুলো কিভাবে করা যায়। অনেকগুলো টেলিভিশন আছে, প্রত্যেক টেলিভিশনে যে একটা আবৃত্তির জন্য একটা আলাদা একটা প্রোগ্রাম থাকতো, হ্যাঁ তাহলে হ্যাঁ। এখানে আসলে অনেকেই উৎসাহ আসতো। আর আসলে যে নিজেরকে বনের মোষ তাড়ানোর মতো একটা বিষয় হচ্ছে আপনার আবৃত্তি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এগুলো মানে যাতে আপনি যে বিলীন কথাটা হয়ে- আগে বললাম যে এটা আসলে আপনার একটা খোরাক। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মানে আমরা আমরা ভালোবাসা। যেটা মনে করি যে এগুলো যে যাতে বিলীন হয়ে না যায়, এগুলো নতুন নতুন ব্যবহার যাতে আসে হবে ইনশাল্লাহ, এবং এগুলা হয়ে যাবে ইনশাল্লাহ, সবই হবে। এ, সবই আশাবাদী। দর্শকেরও একটা আগ্রহের জায়গা তৈরি হয়, তৈরি হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, আকর্ষণ তার থাকে। জন্য আমাদের পরিবারগুলো এর জন্য আসলে নতুনত্ব আমাদের, কিছু চিন্তা ভাবনা এটা করা আসলে উচিত। শুধুমাত্র যারা নীতি নির্ধারক বা সরকার, আহ, তারা যে করবে না, এটা পিছনে আমাদের যারা গার্ডিয়ান যারা আছে, তারাও আসলে এখন তো বাচ্চারা দেখা যায় যে ফোন নিয়ে ব্যস্ত, সবসময় গেম নিয়ে ব্যস্ত, ওইভাবে আসলে সংস্কৃতি অঙ্গনে বাচ্চাদেরকে দিতে চায় না। হ্যাঁ, সংস্কৃতি আমরা তো অঙ্গনে মনে হচ্ছে, ছোটবেলা থেকে যদি একজন হ্যাঁ কে সংস্কৃতি অঙ্গনে যদি তার পদ ছোটবেলা থেকে যদি সে আছে কাজ করে, তাহলে মনে হয় যে সম্ভব হবে হ্যাঁ, একসময়। আমরা এই যে মোবাইলে আসক্ত না হয়ে বাচ্চাদের গেমস টেমস হ্যাঁ, এগুলোর এগুলো দিকে হ্যাঁ, জি, আসক্ত না করে আমরা বাচ্চাদেরকে যদি কবিতা, হ্যাঁ, আবৃত্তি, তারপরে অভিনয়, হ্যাঁ, অভিনয়, এগুলো জি, বিভিন্ন কিছুর মধ্যে হ্যাঁ, সংস্কৃত কিন্তু অঙ্গনে, জি, জি, বাচ্চাদেরকে যদি ছেড়ে দিই, তাহলে হুম, কিন্তু ওরা সঠিক পরিচর্যাটা হয় ওদের, হয়ে যাবে অন্তত অ্যাটলিস্ট। ধরেন ফোন থেকে অন্তত মানে আসক্তিটা কমে যাবে। কমে যাবে। জি। তো আপনার কি মনে হয় এই আবৃত্তিটা আহ, মানুষের কি উপকারে আসতে পারে, বা এটা এটা নিয়ে কিভাবে কাজ করা এটা উচিত? আসলে হচ্ছে যে সরকারিভাবে এটা হতে পারে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবৃত্তির একটা এর জন্য আলাদা ক্লাস থাকা উচিত। আমি মনে করি যে ছোটবেলা থেকেই তারা মানে সারা বছর হ্যাঁ, যেটা হ্যাঁ, হয়, বছর শেষে গিয়ে একটা হ্যাঁ, প্রতিযোগিতা হোক, হয়, হ্যাঁ, ক্রীড়া আবৃত্তি প্রতিযোগিতা হোক, হয়, হ্যাঁ, তখন আবৃত্তি এটা থাকে, হোক, কিন্তু হ্যাঁ। এটা ছাড়া কিন্তু একজন সারা বছর আবৃত্তি শিল্পী কিন্তু সবকিছু করতে পারে। ওই হ্যাঁ আমি বললাম যে আবৃত্তি শিল্পী, সে ইচ্ছে করলে অভিনয় করতে পারবে, হ্যাঁ, ইচ্ছা করলে সে ধরেন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে পারবে, মানে যেটাই করতে চাক সে করতে পারবে, সে কারণ সে আগে তার উচ্চারণটা তো ফাউন্ডেশনটা এখানে, হতে হবে হ্যাঁ, জি, আবৃত্তি দিয়ে। জি, জি। আচ্ছা, কিন্তু এই জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ একটি জি। মাধ্যম। যাই হোক, মমিন ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা আপনার পারফরমেন্স আরো অনেক বেশি দেখতে পাবো। তো সেই আশা ব্যক্ত করে আপনি যদি দর্শকের দর্শকের আসলে কাছে যদি কিছু বলার থাকে। আসলে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি আমার মতো ক্ষুদ্র একজনকে আপনার এই অনুষ্ঠানে নিয়ে আসছেন, আর দর্শকদেরকে আমার আবৃত্তি শোনালাম। আসলে এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আসলে বড় মাপের কোনো আবৃত্তি শিল্পী এখনো হয়নি। আমি না, চেষ্টা আমি করি। নিজেও আপনার অনেক বড় একজন আমি ভক্ত, সেই হিসেবে আপনাকে নিয়ে আমি এসেছি একটু আমার। চেষ্টা করছি, শিখছি এখনো ভাই, এখন শিখছি। তো সেজন্য কৃতজ্ঞ। যারা অনুষ্ঠান যারা এতক্ষণ দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ যে এতক্ষণ ধৈর্য ধরে এই অনুষ্ঠানটা দেখছেন। এই তো। দর্শক, মমিন ভাই অনেক বড় মনের একজন মানুষ। ওনাকে উনি কখনোই মানে বলবে না যে উনি অনেক বড় বড় পারফর্মার। ভাইয়ের অনেক ভালো ভালো পারফরমেন্স আমি দেখেছি, অনেক বড় বড় স্টেজে অনেক ভালো ভালো পারফরমেন্স করেছে অনেক বড় বড় শিল্পীর সাথে। তো সেই হিসেবে ভাইকে আজকে আমরা পেয়ে অনেক ধন্য। ভাইয়ের কাছ থেকে আরও আমরা বেশ কিছু আবৃত্তি শুনেছি, এবং এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো সেই হিসেবে ভাইয়ের কাছ থেকে আরেকটি আবৃত্তি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। তো দর্শক, আপনারা আমাদেরকে দোয়া করবেন, ভাইকে দোয়া করবেন, আমাদের সবাই জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ভাইয়ের আরেকটা আবৃত্তি শুনতে শুনতে। মমিন ভাই। আমি আবৃত্তি করছি আমিরুল মমিনিন মালিকের লেখা ফেরেশতার সুগন্ধি রুমালে আমার আত্মা। আমি চাই কোনো এক ছুটির দিনে আমার মৃত্যু হোক। আমি চাই বর্ষার কোনো এক শুক্রবারে আমার মৃত্যু হোক। আমি চাই আমার মৃত্যুর দিন অনেক বৃষ্টি নামুক আকাশ ভেঙে,
হয়তো আমি শয্যায় শুয়ে আছি, ভোরের নরম রোদ ঠিকরে পড়ছে আমার উপর চুয়ে চুয়ে। রোদের সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টির গোলা পড়ছে নুয়ে নুয়ে। একটা হলদে হরবোলা পাখি এক মনে ডেকে যাচ্ছে রেলিংয়ে। আমার স্মৃতির তখন শৈশব, তেপান্তরের মাঠ, নীল ফিঙে। আমার মৃত্যুর দিন সকালটা হবে অদ্ভুত সুন্দর। আমার বারান্দায় থোকা থোকা ফুটবে শুভ্র হাসনা হেনা। আকুল সুরভিতে মৌ মৌ করবে ঘরের জমিন। পুবের বাতাসে সন্তুরের মতো আওয়াজ তুলবে বিরহী ঝাড়বাতি। আজ আজ এ বাড়ির সবাই ছুটিতে গেছে। দীঘল রাত্রি জাগার পর যেন অবিশ্রান্ত আরাম সফর। আমি একা, আমি একা মৃত্যুর ফেরেশতার অপেক্ষায়। হয়তো আমার চোখ মুদে আসবে রোদ বৃষ্টির পরম পরশে। আমি তখন আমি তখন অন্যরকম এক ইলোশনে ফিরে যাব আমার জন্মের ক্ষণে। টিনের চালওয়ালা একটা ঘর, ঘরের কোণে একটা নিঃসঙ্গ চৌকিতে আম্মার প্রসব বেদনার আনন্দ। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুরে সুরে ভেঙে যাচ্ছে সুবহে সাদিকের কালো কুয়াশা। মেঘের গর্জনের মতো চিৎকার করে পৃথিবীতে আসে এক আশ্চর্য শিশু। তৃতীয় নয়ন নিয়ে জন্মগ্রহণ করা অন্যরকম এক মানব অস্তিত্ব। নবজাতকের আগমনে কি অপূর্ব সুখপ্রহর। খবর শুনে ছুটে এলেন মুন্সিপাড়ার সোলেমান মা। মাটির পুরনো মটকায় সযত্নে রাখা সর্ষে মধু তুলে দিলেন কচি মুখে। এলেন আফজাল মাঝি, বাঁশের ঠোঙায় নিয়ে এলেন ভাত সকালে বিল সেচা পুঁটি মাছ, আমার আম্মার জন্য উপহার। আর সাইকেলের বেল বাজিয়ে পুরো গ্রামে খবর রটালেন আব্বা। আর কত কি আয়োজন। এর মাঝে এর মাঝে কেটে গেছে কয়েক দশক। আমি শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, এরপর মধ্যবয়সী। আর এখন অভিজ্ঞতা সাদা প্রলেপ আমার চুলে। গণমাধ্যম আমাকে বলে সিনিয়র সিটিজেন। অবশ্য অবশ্য আফজাল মাঝি বেঁচে থাকলে নিশ্চয়ই বলতেন, কি গো বইরা হয়ে গেল তো। ভাবনার অতলে হঠাৎ ছন্দপতন। মৃত্যুর ফেরেশতা আমার শিউরে দাঁড়িয়ে। চলুন এবার, আমার হাতে আপনার সমাপ্তির ফরমান। কিন্তু আমি তো চেয়েছি স্বদেশের জন্য শহীদ হতে। আমি চেয়েছি কোনো এক ছুটির দিনে দেশ বিরোধী ঘাতক আমাকে হত্যা করবে, যার খঞ্জরে ভেসে উঠবে খুন, খুনের লোহিতে আসবে বিপ্লব, আমার রক্তের সিম্ফনিতে উদয় হবে নতুন ভোর। হয়তো সপেদ বিশ্বাসে এভাবে নোঙর হলো না আপনার স্বপ্ন, কিন্তু আপনি তো জীবন্ত শহীদ। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে করতেই তো আপনার মৃত্যু হচ্ছে। দেখুন ভোরের খোয়া কেমন আপনার আত্মার পরতে পরতে